চিঠির প্রথম লাইনে লেখা হয়েছে শ্রদ্ধেয় শান্তনুবাবু। ভাবুন, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এদিক ওদিকের ছোট বড় সমস্ত রকম নেতামন্ত্রীরা মঞ্চ থেকে শুরু করে পাড়ার মোড়ে দাঁড়িয়ে অষ্টাব্য ভাষায় কথা বলেন, সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তাকে এই রকম একটা সময় চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে শুরুতেই লেখা হয়েছে শ্রদ্ধেয় শান্তনুবাবু। কি সুন্দর অমায়িক ভাষা বলুন তো। ও আচ্ছা, কিসের চিঠি, কেন পড়ছি? হ্যাঁ, মানে আসলে আমি এরকম বিষয় এর আগে কখনো শুনিনি এবং এর আগে আমি জানতামও না, জানিও না। আর না জানাটাই স্বাভাবিক, কারণ কতটুকুই বা জানি। দেখুন, গত মোটামুটি 24 ঘন্টা ধরে আমরা যেটা দেখছি, বিশেষ করে গতকাল রাত থেকে যেটা শুরু হয়েছে, সেটা হচ্ছে মতুয়া সমাজের ভোটের টানাটানি করতে গিয়ে দুই ঠাকুর, শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুর, তাদের দুজনের মধ্যে রাজনৈতিক আঙ্গিকে কলতলার ঝগড়া একেবারে সর্বসমক্ষে চলে এসেছে। কেউ একজন তালা ভাঙছেন, কেউ হাপুস নয়নে চোখের জলে নাকের জলে হচ্ছেন এবং এই সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এবার আপনি এসব দেখে যদি বীতশ্রদ্ধ হয়ে যান, আপনাকে একেবারেই দোষ দেওয়া যায় না, কিন্তু কি আর করবেন বলুন? অধিকারের লড়াই, অধিকার বড় বালাই, যার হাতে অধিকার তার হাতেই রয়েছে ভোটের বাজার। ব্যাপারটা হচ্ছে কি, এখন মানে এই অধিকারটা শুধুমাত্র আর ভোটের অধিকার তো নেই, তার সঙ্গে আরো অনেক ব্যাপার আছে। একদিকে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস রয়েছে মমতা বালা ঠাকুরের দিকে, আর শান্তনু ঠাকুরের দিকে রয়েছে বিজেপি, আর দুজনেই ভোটারদের খাইয়ে যাচ্ছেন টনিক, এক ছিপি এক ছিপি। এখানে ভোট ছাড়াও আরো ব্যাপার আছে। দুজনেই একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মুখ হওয়ার লড়াইতে নেমেছেন। কে আসল ঠাকুর, কার আসল অধিকার রয়েছে সেটা প্রতিষ্ঠিত করতে হবে, এবং তার সঙ্গে টাকা পয়সার ব্যাপারও জড়িয়ে আছে। কারণ সেই যে একটা ইনস্টিটিউশন, যে ধর্মীয় সংস্থাটি রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে টাকা পয়সাও আসে, ডোনেশন, ফান্ডিং, অনেক মানুষজন নিজেদের ভক্তিভাব থেকে টাকা পয়সা সেখানে দান টান করেন। কোটি কোটি টাকার ব্যাপার, মানে মানি আর পাওয়ার দুটোর ব্যাপারই কিন্তু এখানে রয়েছে। তো গতকাল রাতের এই সমস্ত ঝগড়াঝাটির পর যেটা হয়, আজ সকালে হাইট যেটা হয়েছে সেটা হচ্ছে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, যিনি বিজেপির একজন নেতা, আমাদের পশ্চিমবঙ্গের একজন সাংসদ, তিনি সর্বসমক্ষে এসে বলছেন তিনি একটি চিঠি পেয়েছেন। সিএ এনআরসির বিষয়ে এই চিঠিটা তাকে লেখা হয়েছে। এবার এই চিঠিটা বিজেপি ক্রমাগত সামনে তুলে ধরতে চাইছে, আর তৃণমূল কংগ্রেস এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তো সেই চিঠিটাই পড়ছিলাম আর কি, সেটার কথাই বলছি। চলুন আমরা একসঙ্গে পড়ি, কারণ আমার ধারণা আপনারা সকলেই বিষয়টা বেশ এনজয় করবেন। তো চিঠির প্রথমেই যেটা লেখা হচ্ছে, বললাম একদম প্রথম লাইনে লেখা হচ্ছে যে শ্রদ্ধেয় শান্তনু বাবু, আশা করি ভালো আছেন। দেখুন তো কি অমায়িক, কুশল মঙ্গল জিজ্ঞেস করা হচ্ছে, মানে সাবার করে দেওয়ার আগে শরীরের খোঁজ খবরটা কিন্তু নিয়ে রাখা হচ্ছে। এরপরে বলা হচ্ছে, যা হোক, আপনাকে জানাচ্ছি যে পশ্চিম বাংলায় যদি এনআরসি করা হয় এবং এনআরসির ফলে যদি মুসলমানদের প্রতি কোনো রকম অত্যাচার হয়, আরে নাও কেলো, পশ্চিমবঙ্গে যদি এনআরসি করা হয়, মানে এটা কি ধরনের অশিক্ষিতের মতো কথা? এনআরসি কোত্থেকে হবে? আমাদের দেশের সমস্ত বড় বড় নেতা যারা রয়েছেন বিজেপির, তারা তো ক্রমাগত বলে চলেছেন, বিজেপির সরকার ক্রমাগত বলে চলেছে যে এনআরসি করার কোনো ইচ্ছে তাদের নেই, এই মুহূর্তে এনআরসি তারা করবেন না, তারা এইসব এনআরসি করার কথা ভাবনা চিন্তা করছেন না। তারা আদালতে সে কথা জানিয়েছেন, পার্লামেন্টে জানিয়ে দিয়েছেন, এবং তার থেকেও বড় বিষয়টা কি জানেন? তার থেকেও বড় বিষয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, যাকে আজকাল অনেক স্থাবক আবার ছোট মোদি বলে ডাকছেন, সেই শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই বলেছেন যে এই সিএ যেটা আসছে, এর মাধ্যমে কোনো রকম অশান্তি তৈরি হবে না। সংখ্যালঘু মুসলমানরাও বুঝে গেছেন যে এর মাধ্যমে কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে আমি বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃত পদে থেকে বলছি, কোনো একজন সংখ্যালঘু মুসলমানেরও যদি কোনো অসুবিধা হয়, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন, বিরোধী দলনেতা আপনাদের জন্য রয়েছেন। বুঝেছেন? শুভেন্দু অধিকারী, ছোট মোদি, নিজে এই কথা বলে দিয়েছেন। তারপরেও এনআরসি হবে, তবে অশিক্ষিতের মতো কথা। যাই হোক, তারপরে আমরা দেখি কি বলা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ তথা ভারত জ্বলবে এবং আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। মামার বাড়ির আবদার! আমাদের অমিত শাহজি বেঁচে নেই নাকি? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঁচে নেই? আমাদের রাজনাথ সিং বেঁচে নেই? এবং তার থেকেও বড় কথা, এই ভিডিওর নিচে কমেন্ট করে যে পল্টু, যে দেশের জন্য জান দিয়ে দেবো, সেই পল্টুকে বেঁচে নেই নাকি? এরা সবাইকে মরে গেছে নাকি? এবং এই যে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এসব বলা হচ্ছে, এত পেট্রোল তুমি পাবে কোথা থেকে বাবাজি? জ্বালানির দাম এমনিতেই অনেক বেড়ে গেছে। কিন্তু আমার না মনে হয় চিঠিটা লেখার সময় ফ্লোতে এসে এই সমস্ত কথাবার্তা লিখে দিয়েছে। যাকগে, কি আর করা যায়। এরপরে কি লেখা আছে দেখি। এরপরে বলা হচ্ছে চিঠিতে, কেউ আপনাদের ঠাকুর বাড়ি বাঁচাতে পারবে না। ওরে অশিক্ষিত, সাধে কি বলেছি, অশিক্ষিত যারা চিঠি লিখেছে, কেউ বাঁচাতে পারবে না আবার কি? পশ্চিমবঙ্গে এই একটা ঠাকুর বাড়ি বাঁচানোর জন্য, এই একটা জিনিস বাঁচানোর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু হত্যে দিয়ে পড়ে রয়েছে। কারণ এইরকম মধু আর কোথায় পাওয়া যাবে বলুন তো? ধর্মের নামে মানুষের মাথা মোড়ানো, সেখান থেকে একটা ভোট ব্যাংক তৈরি করে সেখান থেকে ভোট নিয়ে আসা। আরে বাবা, মুসলিম ভোট ব্যাংকের পরে গাছের সব থেকে মিষ্টি ফল তো এটাই। বাঁচানো যাবে না মানে? যত সব। সারে কি বলছি, অশিক্ষিত। যাকে
এরপর কি লেখা আছে আমরা বরং একটু এগোই। লস্করি তৈবার নাম শুনেছেন? কেন শুনবো না? আমাদের দেশের যে ন্যাশনাল মিডিয়াগুলো রয়েছে না, সেখানে বেশিরভাগ সময় এই লস্করি তৈবা নিয়েই কথাবার্তা হয়। তারা বারবার বলেছে তো যে পাকিস্তানকে একেবারে মুড়িয়ে খেয়েছে লস্করি তৈবা, আর আমাদের দেশে জাস্ট ঢুকতে পারছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন তাই। আমাদের এই প্রধানমন্ত্রীজি রয়েছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, আমাদের ওদিকে দোভাল রয়েছেন, এদিকে জয়শঙ্কর রয়েছেন, এদের জন্যই লস্করি তৈবা এখানে কিছু করতে পারছে না। আর এখানে কোথাও ঢুকে পড়লেও আমরা পটাং করে ধরে ফেলবো, কোনো সমস্যা নেই। এদের কথা আমরা জানি, আমরা এদের কথা শুনেছি, কোনো ব্যাপার না। এরপর চিঠিতে বলা হচ্ছে আমরা লস্করি তৈবারই সদস্য। হোয়াট? ও মাই দাদু, ও মাই দাদুর দাদু, তুমি এটা আগে বলবা না? আমি তো এতক্ষণ ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিচ্ছিলাম, এটা একটা থ্রেট চিঠি, মানে হুমকি দেওয়া চিঠি। আমি তো বুঝতেই পারিনি ব্যাপারটা। মানে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রকে বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিটা না পাঠিয়ে, বা নিদেন পক্ষে আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিটা না পাঠিয়ে জাহাজ প্রতিমন্ত্রীর কাছে এরকম একটা চিঠি পাঠিয়েছে লস্করি তৈবা। আসলে কি বলুন তো ব্যাপারটা, এই যে শুরুতে একদম শ্রদ্ধেয় বলে লেখা রয়েছে, আবার তারপরে সুন্দর বাংলা ভাষায় গোটা চিঠিটা লেখা রয়েছে, এবং তারপর কুশল মঙ্গল জিজ্ঞেস করা হচ্ছে, এই সব কিছু দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটা ভালোবাসার চিঠি, এটা যে একটা হুমকি চিঠি, এটা তো আমি বুঝতেই পারিনি। এটা তুমি আগে বলবা না? আমি তো ক্যাজুয়ালি নিয়ে ফেলেছিলাম ব্যাপারটা। তাহলে তো এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার, অত্যন্ত ভয়ের কথা। লস্করি তৈবার মতো একটা টেররিস্ট অর্গানাইজেশন, তারা এরকম হুমকির চিঠি পাঠাচ্ছে। এক্ষুনি তো ধরে ফেলতে হবে, খুঁজে দেখতে হবে কোথায় তারা আছে। সামনেই আবার ভোট আছে, সবাইকে জানাতে হবে বিষয়টা। মানে আমাদের আইসক্রিম 2 in 1 হতে পারে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো 3 in 1। মানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশমন্ত্রী এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রীও বটে। তাহলে তাকে নিশ্চয়ই জানাতে হবে, তিনিই খুঁজে বের করতে পারবেন। কিন্তু তিনি বা কি করবেন? এটা তো আর একটু বড় লেভেলের ব্যাপার। টেররিস্ট অর্গানাইজেশন, একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তো জানাতেই হবে, তিনিই একমাত্র পারবেন। খুঁজে বের করতে হবে কোথায় তারা আছে, স্লিপার সেল কোথায় রয়েছে, স্লিপার এজেন্টরা কোথায় লুকিয়ে রয়েছে, এরপরে আরও কী কী করার প্ল্যান তারা করছে। কিন্তু কি করে খুঁজে বের করা যাবে বলুন তো? এত তাড়াতাড়ি কি করে খুঁজে বের করা যাবে? কোথা থেকে চিঠি পাঠিয়েছে, এইরকম একটা চিঠি চলে এসেছে শান্তনু ঠাকুরের কাছে, এ তো ভাবা যায় না। কিন্তু এক মিনিট, এইটা আবার একটু উইয়ার্ড, দিস ইজ ভেরি উইয়ার্ড। আচ্ছা, চিঠিটা শুরু করা হয়েছিল শ্রদ্ধেয় লিখে, চিঠিটা শেষ করা হচ্ছে ধন্যবাদ জানিয়ে, এবং সেই চিঠিতে কে চিঠি পাঠিয়েছে তার নামও লেখা আছে খামের ওপরে, এবং তারই সঙ্গে চিঠিটা কোথা থেকে এসেছে তার ঠিকানাও লেখা আছে খামের ওপরে। এ আবার কি কথা? মানে যা চলে, এটা কীরকম হলো? একটা নিষিদ্ধ টেররিস্ট অর্গানাইজেশন চিঠি পাঠিয়েছে গোটা দেশকে এবং পশ্চিমবঙ্গকে হুমকি দিয়ে, এবং সেই চিঠিটাও পাঠানো হয়েছে একজন রিজিয়নাল নেতাকে, এমন একজন নেতাকে যার পরিবারের মধ্যে সিএ নিয়েই ঝামেলা চলছে। একদল বলছে করতে দেবো না, একদল বলছে করতেই হবে। তাকে চিঠিটা পাঠানো হয়েছে এবং পরিষ্কার বাংলা ভাষায় চিঠি লেখা হয়েছে। চিঠিতে ধন্যবাদ দিয়ে শেষ করে আবার চিঠিটা কে পাঠিয়েছেন সেই নামটাও লিখে দেওয়া হয়েছে, এবং এই চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে পটাং করে যাতে তাকে গিয়ে ধরে ফেলা যায় সেই জন্য ঠিকানাটাও লিখে দেওয়া হয়েছে এই তো খামের ওপরে। ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে। এটা হচ্ছে হাদিপুর ভিলেজ, নর্থ 24 পরগনা, পিন নাম্বার 743287। মানে নাম, ধাম, গ্রাম, এমনকি জেলা, পিনকোড সমস্ত কিছু লিখে দেওয়া হয়েছে, কোথা থেকে চিঠি এসেছে একদম পরিষ্কার। এ আবার কি কথা বলুন তো? না ঠিক আছে, এটা খুবই সাংঘাতিক একটা ব্যাপার, ডেঞ্জারাস ব্যাপার, সেটা তো মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। কারণ না হলে আপনি আমাকে বাকিদের মতো খুব ভালো সাংবাদিক এই তকমা কি করে দেবেন বলুন তো? যাকগে, তবে একটা কথা অন্তত বলা যায় যে এই চিঠিটায় যেহেতু নামধাম ঠিকানা লেখাই রয়েছে, সমস্ত কিছু পিনকোডটা পর্যন্ত দিয়ে দিয়েছে তারা, এদেরকে ধরে ফেলাটা নিশ্চয়ই আমাদের রাজ্যের এবং দেশের প্রশাসনের জন্য খুব একটা চাপের কিছু হবে না, তাই না? বেশ, ঠিক আছে। তবে এখানে আমি একটা কথা বলতে চাই। দেখুন, শান্তনু ঠাকুরের সঙ্গে কিন্তু খুবই অবিচার হলো এটা। একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি মতুয়া সমাজের এত বড় নেতা একজন, তার কাছে এইরকমভাবে একটা হুমকির চিঠি চলে গেল, এবং সেখানে বলা হচ্ছে লস্করি তৈবার তরফ থেকে পাঠানো হয়েছে। এই চিঠিটা বাংলা ভাষায় লিখে ধন্যবাদ শ্রদ্ধেয় সবকিছু লিখে, কিন্তু যাই হোক, এরকম একটা হুমকির চিঠি পৌঁছালো তো। তিনি ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পান। ওয়াই ক্যাটাগরি মানে তার যে সিকিউরিটি টিম, সেখানে 8 থেকে 11 জন সিকিউরিটি পার্সোনেল রয়েছেন, তার মধ্যে কয়েকজন কমান্ডো রয়েছেন এবং 2 জন পিএসও বা পার্সোনাল সিকিউরিটি অফিসারও রয়েছেন। কিন্তু দেখুন, ওয়াই ক্যাটাগরি দিয়ে কি হয়? একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হচ্ছে। আবার এদিকে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি 2 দিন আগে রাজনীতিতে এসেছেন, তাকেও ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হচ্ছে। এইরকম করলে তো মান থাকে না, না? অন্ততপক্ষে এখনো পর্যন্ত যদি আপগ্রেডেশন না হয়ে থাকে, শান্তনু ঠাকুরকে অবশ্যই জি ক্যাটাগরি সিকিউরিটি এবার কিন্তু দেওয়া উচিত, এইটুকু আমি বলতে পারি। এই জাস্টিসটা কিন্তু শান্তনু ঠাকুরের সঙ্গে অবশ্যই হওয়া দরকার।
গত 36 ঘন্টা ধরে মতুয়া সমাজের দুই ঠাকুর, দুই মুখ, মমতাবালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর, তাদের যে পারিবারিক কোন্দল এবং তাদের যেটা আগেই বললাম রাজনৈতিক আঙ্গিকে কলতলার ঝগড়া একেবারে সর্বসমক্ষে চলে এসেছে। দুজনেই নিজেদের পায়ের তলার মাটিটাকে শক্ত রাখার জন্য একেবারে মরিয়া চেষ্টা করছেন। একদিকে দেখা যাচ্ছে একজন তালা ভাঙছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর একটা গেটের তালা ভাঙছেন এবং সেই তালা ভেঙে তিনি ভেতরে ঢোকার চেষ্টা করছেন। সেখানে তৃণমূল কংগ্রেস বলছে মমতাবালা ঠাকুরের উপরে তিনি আক্রমণ করেছেন, দলবল নিয়ে এসেছেন, গালিগালাজ করেছেন, ভাঙচুর করেছেন। আবার উল্টো দিকে শান্তনু ঠাকুর নিজেই দাবি করছেন যে বড় মা প্রয়াত হওয়ার পর থেকে তার ঘরে শান্তনু ঠাকুর এবং তার পরিবার ঢুকতে পারেন না, নাতি হিসেবে সেই ঘরে যাওয়ার অধিকার তার রয়েছে, সেই ঘরেই তিনি যেতে চেয়েছিলেন, কিন্তু তালা বন্ধ করে সেই ঘরটাকে আটকে রাখা হয়েছিল, তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তাই তিনি তালা ভেঙেছেন। আবার আজ সকালে একটা খবর এসেছে যেখানে বলা হচ্ছে মমতাবালা ঠাকুর অলরেডি সেই ঘরটা আবার দখল করে নিয়েছেন, ঘরের নথিপত্র তার হাতে চলে গেছে। আপনি যতক্ষণে এই পর্বটা দেখছেন ততক্ষণে আপনি হয়তো দেখবেন যে আরেকটা নতুন খবর এসে গেছে যে শান্তনু ঠাকুর আবার দলবল নিয়ে এসে এই ঘরটাকে দখল করে নিয়েছেন। তো এই যে গোটা বিষয়টা চলছে এটা একটু কনফিউজিং, এবং এই যে দুই ঠাকুরের যা চলছে মারামারি অসভ্যতা যাই বলুন না কেন, এর মধ্যে পড়ে যেটা সব থেকে বেশি হচ্ছে সেটা হলো মতুয়া সমাজের সেই সমস্ত সাধারণ মানুষজন যাদের এই মুহূর্তে আশ্বস্ত করা প্রয়োজন, তারা আরো বেশি করে ভীত হয়ে পড়ছেন এবং তারা আরো বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন। হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে 3 ভাগে একটি প্রতিবেদন করা হয়েছে যেখানে মতুয়া সমাজের মানুষের সঙ্গে কথা বলা হয়েছে এবং দেখা যাচ্ছে সেখানে প্রচুর মানুষ রয়েছেন যারা এই মুহূর্তে সিএ যে আইনটা চালু হয়েছে তার মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে ভয় পাচ্ছেন। সেখানে অনেকেই বলছেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক অচেনা অজানা মানুষজন যাদের এর আগে কোথাও দেখিনি, তারা শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া কার্ড পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছেন। এটা তাদের জন্য একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আবার উল্টো দিকে মমতাবালা ঠাকুরের অনুগামী যারা রয়েছেন তারা কিন্তু এখন নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আবার নতুন করে একটা আন্দোলন শুরু করেছেন। অতএব এই দুটোর মধ্যে পড়ে এই মানুষগুলো যারা বহুদিন ধরে এই নাগরিকত্ব নিয়ে চিন্তিত থেকেছেন, গোটা বিষয়টার মাধ্যমে যাদের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে, যারা বহুদিন ধরে এই নাগরিকত্ব নিয়ে আন্দোলন করেছেন, তাদের মধ্যে ভীতি এবং কনফিউশনটা কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে, আরো বেশি করে বেড়ে যাচ্ছে। যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে এই মানুষগুলোর কনফিউশন এবং চিন্তা দূর করার জন্যেই এই ধরনের আইন আনা হয়েছে, এই আবেদনের পদ্ধতিটাকে সামনে রাখা হয়েছে, সিএ চালু করা হয়েছে, সেখানে এই মানুষগুলোর কনফিউশন এবং চিন্তা কিন্তু আরো বেড়ে যাচ্ছে এই দুই ঠাকুরের কাজকর্মের চক্করে। দেখুন, কাল থেকে যে ঝগড়াটা সামনে উঠে আসছে এটা একটা সাধারণ পরিবারের হলে পারিবারিক সমস্যা হতো, মুখ দেখাদেখি বন্ধ হতে পারতো, আইন আদালতের বিষয় হতে পারতো, কিন্তু যেখানে একটি পরিবারের এমন দুজনের মধ্যে এই ঝগড়া যারা দুজনেই একটি ধর্মীয় সংগঠনের মুখ হিসেবে নিজেদের দাবি করেন এবং যে দুজনকে দুটি রাজনৈতিক দল অত্যন্ত সযত্নে লালন পালন করেছে, তাদের মধ্যে এই ঝগড়া যখন হয় তখন সেটা একটা অসভ্যতার আকার ধারণ করে এবং আরো বড় হয়ে সর্বসমক্ষে উঠে আসবে, সেটাই স্বাভাবিক। আপনি যদি এখন কোনো পক্ষ না নিয়ে এই প্রশ্নটা করেন যে এই অসভ্যতা আসলে কার সৃষ্টি করা, তাহলে বলতে হবে যখন এই জনতাকে ভোট ব্যাংক পলিটিক্সের মধ্যে ঠেলে দেওয়া হয়, যখন মুসলিমরা শুধুমাত্র দুধেল গরু হয়ে যান, যখন এই রাজবংশী থেকে শুরু করে কুর্মি সকলে এক জায়গায় চলে এসে শুধু আদিবাসী হয়ে থেকে যান, যখন মহিলারা ভাতা পাওয়া ভিখারিতে পরিণত হন, এবং যখন আপনাদের এই ঝগড়ার মধ্যে নামিয়ে দেওয়া হয় যে এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল, এই যে অসভ্যতাটা হচ্ছে সেটা তারই ফলাফল। 5টা অন্তত লোকসভা আসন রয়েছে যেখানকার ফলাফল মতুয়াদের হাতে রয়েছে, মতুয়া ভোট ব্যাংকের হাতে রয়েছে, তাই সেটার জন্য এইটুকু তো সহ্য করে নেওয়াই যায়। অতএব এনজয় করুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।